My dear students, welcome to you. I'm Dilip from DKD English. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মাঝখানে বেশ কিছুদিন এই এক্সারসাইজটা তোমাদেরকে প্র্যাকটিস করায়নি। কারণ তোমরা হয়তো সবাই জানো আমার এই চ্যানেল থেকে আমি একা বিভিন্ন বিষয়ে ইংলিশ রিলেটেড বিভিন্ন বিষয়ে প্রতিদিন ভিডিও আপলোড করছি। তোমাদের ভালোর কথা চিন্তা করে যাতে তোমরা উপকৃত হও। তোমাদের হয়তো আজকে তোমারটা নাও থাকতে পারে, কালকে সেটা থাকবে, এরকম ভাবেই দিচ্ছি। তো এমন একটা এক্সারসাইজ যেটা আমার হঠাৎ মনে হলো কি বেশ কয়েকটা দিন এটা করানো হয়নি, প্র্যাকটিস করানো হয়নি বা রিভিশন করানো হয়নি, তাই আমি আজকে সেটা নিয়ে বসেছি। ন্যারেশন অর্থাৎ চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল। ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট ন্যারেশন থেকে ডাইরেক্ট ন্যারেশন। তো ন্যারেশন চেঞ্জের নিয়ম কানুনগুলো আমি এই পর্যন্ত তোমাদেরকে অনেকগুলো ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছি, প্লাস আলাদাভাবে দুইটা ভিডিওর মধ্যে সমস্ত রুলস গুলো বুঝিয়ে দিয়েছি এক্সাম্পলের মাধ্যমে। আমার যদি মনে থাকে সেই ভিডিও দুইটার লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। যাদের প্রয়োজন হবে, তোমরা যারা রুলস গুলো ভুলে গেছো বা নতুনত্ব কিছু আছে বলে মনে করছো, তারা ভিডিওগুলো কোনো রকম স্কিপিং করা ছাড়া ওয়াচ করবে। তাহলে আমার মনে হয় কি ন্যারেশন সম্পর্কে তোমার আর কোনো সন্দেহ থাকবে না, ভয় থাকবে না, দ্বিধা থাকবে না। আমি একেবারে প্রত্যেকটা জিনিস সেখানে ইনপুট করে দিয়েছি। তো আজকেও একটা এক্সারসাইজ নিয়েছি, সে এক্সারসাইজটা বিগত পরীক্ষার মধ্যে এসএসসি পরীক্ষায় এসেছে। এসএসসি পরীক্ষায় এসেছে কিনা আমি ঠিক এটা ভেরিফাই করে নিই, যেহেতু এসএসসি আর এসএসসি ন্যারেশনের মধ্যে কোনো রকম মানে নির্দিষ্টতা নেই, সে আসতেও পারে, ইন্টারমিডিয়েটও আসতে পারে বা এসএসসি তেও আসতে পারে। তাই আমার মনে হয় কি তোমরা এগুলো মনোযোগ দিয়ে ওয়াচ করবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে বলবো আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে নিয়ে তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে যাও, ভিডিও প্লে লিস্টে গিয়ে দেখবে কি ওখানে অনেকগুলো প্লে লিস্ট আছে, ভিডিও আছে। সেখান থেকে তোমার যেটা প্রয়োজন মনে হবে তুমি সেটা ওয়াচ করে দেখো। যদি মনে হয় কি এই ধরনের ভিডিওগুলো বা টিচিং মেথডটা তোমার কাছে ইজি মনে হচ্ছে, টেকনিক্যাল মনে হচ্ছে, তুমি শিখতে পারবে, বুঝতে পারবে, দীর্ঘদিন মনে রাখতে পারবে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করাই থাক, তুমি আমার সঙ্গে শিখতে থাকো। আর যদি ভালো না লাগে তাহলে তুমি আনসাবস্ক্রাইব করে দিও, কেমন? আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আজকে যেটা ন্যারেশন নিচ্ছি সেই ন্যারেশনটা হয়তো ছোট্ট ন্যারেশন, কিন্তু সে এক্সারসাইজ বা টেক্সটের মধ্যে যে নিয়ম কানুন গুলো এসেছে আমি সেই নিয়ম কানুন গুলোর পাশাপাশি আরো কিছু নতুন নিয়ম অ্যাড করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে এই ধরনের যত ন্যারেশন আসুক না কেন তোমরা করতে পারো। আর সেজন্য কি দরকার হবে, আবারও বলছি, মনোযোগ দিয়ে ধৈর্য ধরে কোন রকম স্কিপিং করা ছাড়া পুরো ভিডিও ওয়াচ করতে হবে। তাহলে আমার মনে হয় কি এই বিষয়ে আর তোমার কোনো ভয় থাকবে না। আর তোমরা যদি ইতিমধ্যে ভুলো গিয়ে থাকো কোনো নিয়ম কানুন, সেটাও তোমার মনে আসবে। ঠিক আছে, তাহলে চল শুরু করি। ন্যারেশন। চেঞ্জ দা ন্যারেটিভ স্টাইল। ওকে, বুঝতে পারছো? ন্যারেশন চেঞ্জ করতে হবে। এখন আমি তো তোমাদেরকে এই পর্যন্ত অনেকগুলো এক্সারসাইজের মাধ্যমে অনেকগুলো নিয়ম কানুন অর্থাৎ সবগুলো নিয়ম কানুন বুঝিয়ে দিয়েছি, এবং স্পেশালি দুটো ভিডিওতে আমি এই যে ন্যারেশনের যাবতীয় রুলস বুঝিয়ে দিয়েছি, শুধু রুলস এক্সাম্পল সহ। তো তোমাদের যদি মনে থেকে থাকে তাহলে এখানে তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারো। কিভাবে অ্যাপ্লাই করবে? প্রথমে এই এক্সারসাইজটা খাতায় তুলে ভিডিওটা একটু পজ করে নিজেকে ভেরিফাই করো, অর্থাৎ আনসারটা নিজে করে ফেলো। অর্থাৎ তোমার যতটুকু নিয়ম কানুন মনে আছে, এরপরে তুমি আমার সাথে একটু মেলাও যে কোথায় তুমি কিভাবে কোন রুল ব্যবহার করছো আর আমি যেভাবে রুলগুলো ব্যবহার করছি ঠিক একই আছে কিনা, মিল আছে কিনা, কোথাও কোনো রকম সমস্যা আছে কিনা তুমি সেটা এখান থেকে বুঝে নিতে পারবে। আর এর জন্য কি দরকার? একটু মনোযোগ দরকার। ওকে,
আচ্ছা, তাহলে কি কি নিয়ম মেনে চলতে হয় সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। ন্যারেশনের মধ্যে কি কি জিনিস চেঞ্জ করতে হয়। আমি প্রথমে প্রথম লাইনের মধ্যে চলে আছি। দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, এটা হচ্ছে রিপোর্টিং ক্লজ। রিপোর্টিং ক্লজ অর্থাৎ যে ক্লজের মাধ্যমে রিপোর্ট করা হয়ে থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ক্লজ। তার আগে তো আমার জানা দরকার এটা কোন ধরনের ন্যারেশন। দেখো, এখানে ইনভার্টেড কমার মাধ্যমে যে সেন্টেন্সটা দেয়া আছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো আমরা জানি কি ডিরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট ন্যারেশন সেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে। সুতরাং এটা আমাদেরকে কি করতে হবে, ডিরেক্ট ন্যারেশন না ইনডাইরেক্ট ন্যারেশনে করতে হবে। এটা ডিরেক্ট ন্যারেশনে আছে, আর কি করতে হবে, আমাদের ইনডাইরেক্ট ন্যারেশনে নিয়ে যেতে হবে। তো কিভাবে করবো, স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমি সুবিধার জন্য প্রথমে মনে করো এই নো থেকে এই লাইনটাকে আলাদা করে ফেলছি, ঠিক আছে? কেন, এই জিনিসটাকে একটু ভালো করে বোঝানোর জন্য। এখানে দেখো, প্রথমে যখন আমি এই রিপোর্টিং ক্লাসের মধ্যে আসবো, রিপোর্টিং ক্লাসের মধ্যে দেখা যাচ্ছে কি দ্য টিচার সেড টু স্টুডেন্ট। এখানে দ্য টিচার হচ্ছে সাবজেক্ট, ওকে? সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নাউন। তাহলে প্রথমে আমি এটা একটু এখানে চিন্তা ভাবনা করি। এই যে এই জায়গার মধ্যে যেহেতু আমাদের প্রনাউনের ফর্মটা জানতে হবে, প্রনাউনের ফর্মটা কিরকম সেটা কিভাবে জানতে হয়, পার্সনের উপর বেস করে, নাম্বারের উপর বেস করে, অর্থাৎ নাম্বার জানতে হবে, সেই প্রনাউনের পার্সন জানতে হবে, সাবজেক্টিভ ফর্ম বা নমিনেটিভ ফর্ম জানতে হবে, অবজেক্টিভ ফর্ম, প্রনোমিনাল অবজেক্টিভ এবং পসেসিভ ফর্ম, দুইটা এগুলো সবগুলোই জানতে হবে। তো এখানে পার্সন অর্থ কি নিশ্চয়ই জানো, পুরুষ, নাম্বার অর্থ কি বচন, নমিনেটিভ বা এখানে তুমি চাইলে সাবজেক্টিভও লিখতে পারো, সাবজেক্টিভ, এস ইউ বি জে ই সি টি আই ভি ই, সাবজেক্টিভ প্রনাউন। এরপরে অবজেক্টিভ অর্থাৎ কর্মকারক থেকে যেটা আসছে, অবজেক্ট থেকে যেটা আসছে সেটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। আর প্রনোমিনাল অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ দিয়েছে কিসের জন্য, এই প্রোনাউন গুলো সাধারণত প্রোনাউন অ্যাডজেক্টিভে এসেছে প্রোনাউন থেকে, সেজন্য এটার নাম হচ্ছে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। এগুলো সাধারণত নাউনের পূর্বে বসে। আর এটা হচ্ছে পসেসিভ, সম্বন্ধ পদ যেটাকে বোঝায়। এই পদগুলো সাধারণত সেন্টেন্সের শেষে বসে, ওকে? তাহলে এরপর তো প্রথমে জানা দরকার এটা কোন ধরনের সেন্টেন্স। এটা কোন ধরনের সেন্টেন্স সেটা আমাকে জানতে হবে। তার আগে আমরা এটা একটু জেনে নিই, যেহেতু এটা জানার জন্য নিয়েছি। দ্য টিচার সাবজেক্ট, তাহলে দ্য টিচারকে আমি এখন এখানে সাবজেক্টের জায়গায় নিয়ে যাই, এই সাবজেক্টের জায়গায় এখানে নিয়ে গেলাম। সাবজেক্ট কি হলো, দ্য টিচার। তো দ্য টিচার যেহেতু ম্যাসকিউলিন জেন্ডার, এর পসেসিভ ফর্ম হচ্ছে হি। আর যদি সেটা ফেমিনিন জেন্ডার হতো তাহলে সেটার ফর্ম কি হয়ে যেত, সেটা হতো শি, ওকে? এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। আর যখনই সেটা অবজেক্টিভ ফর্ম হিসেবে দেখা যাবে তখন সেটা হবে হিম, আর মেয়ে হলে হবে হার, বা মহিলা হলে বা নারী হলে হবে হার। প্রনোমিনাল অ্যাডজেক্টিভের মধ্যে একই, এখানে ম্যাসকুলিন হলে হিজ আর ফেমিনিন হলে হার। পসেসিভ এর মধ্যে ম্যাসকুলিন হলে হিজ আর ফেমিনিন হলে হার্স। হার্স, এখানে কিন্তু একটা এস যোগ করা হয়েছে, সেটা একটু খেয়াল রাখতে হবে, ওকে? এখন এটা কিসের জন্য দরকার, কারণ আমরা জানি কি এই যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন থাকে, এখানে যদি ফার্স্ট পারসন থাকে সেটা চেঞ্জ হবে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর বেস করে, এই সাবজেক্টের উপর বেস করে। আর যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সেটা কিসের উপর চেঞ্জ হবে, সেটা চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের উপর বেস করে, ওকে? তাহলে এখন আর কি কি কিসের পরিবর্তন হয়, ভার্বের পরিবর্তন, অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়। তাহলে প্রথমে আমরা এই সেন্টেন্সটা আগে জানার চেষ্টা করি কিভাবে চেঞ্জ হবে। এখন এখানে আমার কি করতে হবে, দ্য টিচার, দ্য টিচার। এখন সেড টু ভার্বটা কি হবে, সেড টু ভার্ব এখানে দেখো, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে। কোন সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এই যে সেন্টেন্সের শেষে একটা ইন্টারোগেটিভ মার্ক আছে। তো এখন কোনটা কোন ধরনের সেন্টেন্স সেগুলো তোমাদেরকে তো আগে জানিয়েছি, সেটা কিভাবে জানি,
আমরা জানি কি 5 ধরনের সেন্টেন্স। এ অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট, সাবজেক্টের পর কি থাকে, ভার্ব থাকে, এরপর সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে, এক্সটেনশন যা কিছু আমি এখানে ধরলাম না। এরপর কি ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভে ইন্টারোগেটিভে কি থাকে, সেন্টেন্সের শেষে একটা কোয়েশ্চেন মার্ক থাকে। তারপর ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়, এরপরে বাকিগুলো থাকে, ঠিক আছে, ভার্ব দিয়ে শুরু হয়। আর অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স কিভাবে শুরু হয়, সাধারণত মে বা মে বি, মে ইউ বি হ্যাপি, মে আওয়ার গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, এই ধরনের সেন্টেন্স দিয়ে শুরু হয় মে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে থাকে, এক্সক্লামেটরিতে থাকে, সেন্টেন্সের শেষে থাকে একটা এক্সক্লেমেশন মার্ক। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো থাকে। আবার ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবে, এখানে একটা লেট দিয়েও শুরু হতে পারে, ঠিক আছে। তাহলে এখন 5 ধরনের সেন্টেন্স আমরা এখানে জেনে গেলাম, ওকে। এখন তুমি ভাবো যে হ্যাভ ইউ প্রিপেয়ার্ড, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভার্বের কি পরিবর্তন হবে, সেড টু ভার্ব। এখন সেটা পরিবর্তন যদি তোমাকে দেখাতে হয়, আমাকে একটা রুলের মধ্যে তোমাকে নিয়ে যেতে হবে। এই দেখো, এটা একটা একদম শর্টকাট একটা রুল। এই রুলটা যদি তোমার মাথায় থাকে, তুমি যদি মনে রাখতে পারো, পুরো ন্যারেশনের কোথাও তোমার কোনো ভুল হবে না। তোমরা চাইলে এটাও লিখে নিতে পারো। এখন দেখো, এই যে ইন্টারোগেটিভ বলা হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে কি হবে, আস্ক অর্থাৎ রিপোর্টিং ভার্ব। এই যে দেখো, রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, আস্ক বা আস্কড অ্যাগেইন হয়ে যাবে। প্রথমবার হবে আস্ক, কিন্তু দ্বিতীয়বার যদি জিজ্ঞেস করে সেটা আস্কড অ্যাগেইন হয়ে যাবে। আর এখানে কি হচ্ছে, ইফ বা ওয়েদার, এটাও একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে চলো আমরা আবার আমাদের জায়গায় চলে যাই। এখন সেড টু ভার্ব কি হয়ে যাবে, আস্কড হয়ে যাবে, আস্কড দা সরি স্টুডেন্ট। এখন এখানে কি হবে, ইফ হবে নাকি অন্য কিছু হবে? তাহলে এখানে ভাবো, আমরা কখন ইফ ব্যবহার করব, যখন দেখবো কি সেন্টেন্সটা, ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটা ইয়েস নো কোশ্চেনের আওতায় পড়ে গেছে, তখন ব্যবহার করব ইফ। আর নতবা যে শব্দ দিয়ে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে সেটা থেকে যাবে। এখন দেখো হ্যাভ ইউ ইয়ার, তো কোনটা কোনটা ইয়েস নো কোশ্চেন, কোনটা ডাব্লিউএস কোশ্চেন, সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে তাহলে তোমাকে সেটা একটু বুঝিয়ে দিই। দেখো, ইয়েস নো কোশ্চেন কিভাবে বুঝবে, সেন্টেন্সে যদি am অথবা is, are, do, does, did, have, has, had, shall, will, এগুলো যদি থাকে তাহলে মনে করবে এটা ইয়েস নো কোশ্চেনের আওতায় পড়ে গেছে। কেমন করে তুমি ব্যবহার করো, যেমন তুমি আমি যদি একটা এক্সাম্পল দিই, এই জায়গার মধ্যে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। যেমন বলে, ডু ইউ প্লে, ডু ইউ প্লে ফুটবল কোয়েশ্চেন মার্ক, অর্থাৎ তুমি কি ফুটবল খেলো, অথবা ডু ইউ প্লে ক্রিকেট। এখন তুমি সংক্ষেপে বলতে পারলে ইয়েস, ইয়েস, হ্যাঁ খেলি। আর যদি না হয় তাহলে তুমি কি লিখতে পারলে, নো, অর্থাৎ আনসারটা ইয়েস অথবা নো দিয়ে দেয়া যাচ্ছে, আর সে কারণে এটা ইয়েস নো কোশ্চেনের আওতায়। আর যদি তা না হয়, যেমন ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো, যেমন হু, হোয়াট, when, where, how, etc. এগুলো যদি থেকে থাকে তাহলে মনে করবে এটা ইয়েস নো কোশ্চেন, ডাব্লিউএস ওয়ার্ডের বা ডাব্লিউএস কোশ্চেন। তো এটার জন্য কেন, এগুলোর জন্য ইনফরমেশন দিতে হয়, এটা ইয়েস নো দিয়ে পারা যায় না। যেমন মনে করো, আমি একটা উদাহরণ এখানে দিতে পারি, যদি জিজ্ঞেস করি হু আর ইউ, তুমি কে বা আপনি কে, এটা উত্তর কিন্তু দিতে হচ্ছে, ইয়েস নো দিয়ে দেওয়া যাচ্ছে না। এখন তুমি হয়তো বলতে পারলে আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে আনসারটা কিভাবে দিতে হচ্ছে, ইনফরমেশনটা দিতে হচ্ছে।
কিন্তু এখানে ইয়েস নো দিয়ে সেটা করা যাচ্ছে। ওকে, তাহলে গেল এই ইয়েস নো বোঝার বা ডাব্লিউএস কোয়েশ্চেন বোঝার নিয়ম। তাহলে এখানে কি হবে, যেহেতু ইয়েস নো হ্যাভ দিয়ে শুরু হয়েছে, সুতরাং এটা কোথায় পড়ে গেল, হ্যাভ দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা ইয়েস নো কোয়েশ্চেনের আওতায় পড়ে গেল। সুতরাং এখানে কি হবে, ইফ। ইফ এখন দেখো এই যে সেকেন্ড পারসন চেঞ্জ হবে কিসের উপর বেস করে, এই রিপোর্টিং ভার্বের অবজেক্টের উপর বেস করে। অবজেক্টিভ কি, দ্য স্টুডেন্ট। তো এখানে আমি নিয়েছিলাম দ্য টিচার, তো এখানে যদি আমি দ্য স্টুডেন্ট নিয়ে থাকি, এখানে যদি স্টুডেন্ট নিয়ে থাকি, তাও কি হচ্ছে নমিনেটিভ ফর্ম, এখানে হি আসছে, তারপর এখানে হিম আসবে। এগুলো একটু আলাদা করে না দিলে হয়তো তোমার জন্য বুঝতে অসুবিধা হতে পারে। ওকে, তাহলে এখানে যদি দ্য স্টুডেন্ট ধরি, তাহলে দ্য স্টুডেন্টের জায়গায় কি আসবে, অবজেক্টিভ ফর্ম হিম, সাবজেক্টিভ ফর্ম হি, প্রনোমিনাল অ্যাডজেক্টিভ হিজ, আর পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ। ওকে, তাহলে এটা গেল। এখন এই যে ইউ, ইফ ইউটা কি হয়ে যাবে, দ্য স্টুডেন্ট অবজেক্টিভ ফর্ম, যেহেতু দ্য স্টুডেন্টের নমিনেটিভ ফর্ম কি আসবে, এখানে যেহেতু তুমি সাবজেক্ট বুঝাচ্ছে, সুতরাং এখানে আসবে হি। ইফ হি, এখন কি হবে, হ্যাভ আছে, কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে, তো হ্যাভ থাকলে সেটা কোথায় চলে যায়, হ্যাভ থাকলে দেখো কোথায় যায়, আমরা এখানে ভার্বের একটা চেঞ্জিং এটা দেখব। হ্যাভ থাকলে দেখো, যদি হ্যাভ হ্যাজ থাকে সেটা কোথায় চলে যাবে, হ্যাডে চলে যাবে। তাহলে এটা আমরা এখন শিখে নিলাম, হ্যাভ হ্যাজ থাকলে কোথায় চলে যাবে, হ্যাডে চলে যাবে। ইফ হি হ্যাড প্রিপেয়ার্ড, এখন ওই ইউরটা কি হয়ে যাবে, এটা কিসের ফর্ম আছে, ইউর লেসন, এখানে লেসনটা নাউন আর এটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি হয়ে গেল, প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। সুতরাং এখানে ইউর জায়গায় কি হয়ে যাবে, হিজ। হিজ লেসন, আর টুডে থাকলে সেটা কি হয়ে যাবে, দেখো টুডে থাকলে কি হয়, টুডে থাকলে হয় দ্যাট ডে। আর টুডে আছে কিনা, এই দেখো টুডে থাকলে সেটা কোথায় চলে যাবে, দ্যাট ডে চলে যাবে। ওকে, তাহলে লেসন দ্যাট ডে, ফুল স্টপ। কেন, যখনই আমরা ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশনে চলে যাব, তখন কি হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ইন্টারোগেটিভ থাকে না, সেটা কি হয়ে যায়, অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে যায়। তাহলে এক নাম্বার কাজটা আমার শেষ। ওকে, এক নম্বর কাজটা যখন এখন শেষ হয়ে গেল, 2 নম্বর কাজ, 2 নম্বর কাজটা কি, নো স্যার রিপ্লাইড দ্য স্টুডেন্ট। তাহলে এখন এই লাইনটাকে আমি ভাগ করে ফেললাম, ঠিক আছে, এখন ভাগ করে ফেললাম। এখন নো স্যার রিপ্লাইড দ্য স্টুডেন্ট, এটা কিভাবে চেঞ্জ হবে, দেখো নো থাকলে কি হয়, নো থাকলে কি হয়, নো থাকলে দেখো, এই যে দেখো এখানে স্যার থাকলে রেসপেক্টফুলি পোলাইটলি, আর সরি থাকলে সরি থেকে যায়, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ওকে, তাহলে এটাও বুঝে গেলে, তাহলে এই জায়গায় কি হবে, তাহলে নো স্যার, স্যারের জন্য কি আসবে, রেসপেক্টফুলি। দ্য স্টুডেন্ট সাবজেক্ট তো রইলই, তাহলে দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ওকে, তাহলে এটার আনসারও হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি হলো, দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ওকে, এরপরে কি বলছে দেখো, হোয়াই, এখন কি বলছে, টিচার প্রশ্ন করেছে হোয়াই, আমি এখানেও লাইনটা আলাদা করছি, দ্য টিচার সেইড হোয়াই। তাহলে এখানে টিচার তার কারণটা জানতে, কেন সে আসেনি তার কারণটা জানতে চেয়েছে, সেটা কিভাবে লিখা যায়, দ্য টিচার asked him why
এখন পুরো রিজনটা তুমি লিখতে পারো why he had, দেখো why he had আছে না, why that he, why he, এখন he দিয়ে কি বোঝাচ্ছে, why he, এটা পুরোটা নিয়ে আসলে হয়, আমি এখানে পুরোটা নিয়ে আসছি, এখানে পুরোটা নিয়ে আসলাম, why he had not, why he had not prepared his lesson কি that day, তুমি লেসন পর্যন্ত লিখতে পারো, আমি that day পর্যন্ত দিলাম, দুইটাই কারেক্ট, কোনো ভুল হবে না। তাহলে এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করো, যেহেতু why দিয়েছে, why দিলে তো শুধু why দিয়ে আনসারটা দেয়া যায় না, দিয়ে দিলে হয়তো হয়, কিন্তু কথা হচ্ছে জিনিসটা তোমাকে পুরোপুরি এক্সপ্লেইন করতে হবে। the teacher asked him the teacher asked him why he had not prepared his lesson that day, এইটা যেমন লেখা যায়, আরেকটা লেখা যায়, আরেকটা কি লেখা যায়, এইভাবে লিখো, the teacher wanted to know the reason, wanted to reason মানে টিচার সেটার কারণ জানতে চেয়েছেন। তারপর তুমি চাইলে এটা ভেবে not preparing his, the teacher wanted to know the reason of his কি not preparing the lesson, এভাবেও লিখতে পারো, এতটুকু লিখতে পারো, দুইটাই কারেক্ট, ঠিক আছে। তাহলে why the teacher, এটা রেজাল্ট জানতে চেয়েছে, ওকে এখানে শেষ। এখন এরপরে কি বলছে, যেহেতু টিচার why দিয়ে আনসার why দিয়ে করেছে, সেটা তুমি এটা আনসারটি এভাবে দিলে, অর্থাৎ ডাইরেক্ট নেশন থেকে ইনডাইরেক্ট নেশনে এভাবে নেওয়া হলো। এরপরে কি হচ্ছে দেখো, I was suffering from headache yesterday. I shall do my homework tomorrow, said the student. ওকে, তাহলে এবার এখানেও আমি ভাগ করলাম। এবার দেখো, I was suffering from headache yesterday, তাহলে এটা কি হলো, এটা হচ্ছে যে এই প্রশ্নের উত্তরে এটা দেয়া হয়েছে, সুতরাং এখানে কি আনসারটা আসবে, এখানে আনসারটা হবে the student replied that the student replied that replied that কি উত্তর দিল, আই আছে, আইটা কিসের উপর চেঞ্জ হবে, যেহেতু এখানে দ্য স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট, কেমন, দ্য স্টুডেন্টের হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং আইটাও চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, থার্ড পারসনে চলে যাবে, আইটাও কোথায় চলে যাবে, হিতে চলে যাবে, হিতে গিয়ে তুমি চাইলে এখানে অ্যাজ একটা দিতে পারো, অর্থাৎ স্টুডেন্টকে ইন্ডিকেট করার জন্য, বোঝার জন্য। দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট হি, এখন ওয়াজ আছে, ওয়াজ সাফারিং আছে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস আছে, তো পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেটা কোথায় চলে যাবে, সেটা থাকলে চলে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। কেমন করে বুঝবে, ওয়াজ থাকলে, শেল বি, উইল বি থাকলে এখানে কি হয়, যেহেতু as claimed with the, এই দেখো এখানে এই যে এগুলো ডে থাকলে এরকম হয়, তারপর কাম থাকলে গো হয়, গো থাকলে বিফোর হয়, এগুলো হচ্ছে নিকটবর্তী ভার্ব থাকলে কি হবে, আমরা জানি কি, যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যায়। আচ্ছা, এখানে জিনিসটা একটু আছে, হয়তো খুঁজতে একটু সময় লাগবে, সেজন্য আমি তোমাকে এখানে বুঝিয়ে দিচ্ছি। হি was suffering যখন আছে কি হয়ে যাবে, he had been suffering, he had been suffering from headache, এখানে দেখো yesterday আছে, তো yesterday থাকলে সেটা কি হয়ে যাবে বলেছিলাম, yesterday থাকলে সেটা প্রিভিয়াস ডে হয়ে যাবে, এই দেখো
এই ইয়েস্টারডে থাকলে সেটা দ্য প্রিভিয়াস ডে হয়ে যাবে। ওকে, তাহলে এখানে হয়ে যাবে কি দ্য প্রিভিয়াস ডে। ওকে, এরপর আবার কি বলছে দেখো, আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমরো। তাহলে এখানে সে আরেকটা লাইন যোগ করছে। সুতরাং আমরা জানি কি, যখনই একজন বক্তা একটা স্টেটমেন্ট দেওয়ার পর আরো একটা স্টেটমেন্ট দেয় তখন কি হয়, সেখানে লিখতে হয় অ্যাডেড। তাহলে হি অ্যাডেড দ্যাট। এখন আইটা কি হবে, যেহেতু ফার্স্ট পারসন, কিন্তু এটা চেঞ্জ হবে কিসের উপর, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর, সাবজেক্ট দ্য স্টুডেন্টস। সুতরাং এখানে কি হয়ে যাবে, হি হি এখন শ্যাল চলে যাবে কোথায়, শ্যালটা চলে যাবে চেঞ্জ হয়ে শুডে। এখন হি এর সাথে তো সাধারণত শুড বসে না, তো কি হয়ে যাবে, হি এর সাথে উড হয়ে যাবে। তো এখানে হি এর পাশে চাইলে তুমি দ্য স্টুডেন্টের এসটা দিয়ে দিতে পারো। ওকে, এখানে এসটা দিয়ে দাও, এসটা দিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেল, হি উড ডু মাই হোমওয়ার্ক। ওই যে এখন মাইটা কি চেঞ্জ হবে বলেছিলাম, দেখো যেহেতু হিসটা কোথায় বসেছে, ওই যে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে নাউনের আগে। তো এখানে নাউন কি আছে, এখানে নাউন আছে এই যে মাই ওয়ার্ক, ওয়ার্কটা হচ্ছে এখানে নাউন, এটা কিন্তু ভার্ব না। এখানে কাজ করা বোঝায়, এটা হচ্ছে কাজ, কাজ করা নয়, কাজ এখানে হচ্ছে কাজ। আই শ্যাল ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করব টুমরো, আগামীকাল। তাহলে এখানে কি হয়ে যাবে, মাইটা কি হয়ে যাবে, হিজ ওয়ার্ক টুমরো থাকলে কি হয়ে যাবে, টুমরো থাকলে সেটা তার পরিবর্তে দ্য নেক্সট ডে হয়ে যাবে, নেক্সট ডে। ওকে, ফিনিশ। এরপরে আর কি আছে, আর তো কিছুই নাই, শেষ। তাহলে যেটুকু ছিল সেটা আমরা কিভাবে করলাম দেখতে পেরেছ, যে কত ইজিলি, কত সহজভাবে আমরা সেটা করে ফেলেছি। তাহলে লাস্টে কি দাঁড়ালো, দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট হি অ্যাডেড দ্যাট, দ্য স্টুডেন্ট হি অ্যাডেড দ্যাট, তার আগেরটা হচ্ছে দ্য স্টুডেন্ট রিপ্লাইড। তুমি তাহলে এখন কি করা যায়, এখন এটা তো পরীক্ষা হলে তুমি এভাবে লিখতে পারবে না, তখন তোমায় কি করতে হবে, আলাদাভাবে যেটা লেখার নিয়ম সেটা তোমায় করতে হবে। তুমি কি করবে, জাস্ট আমি তোমাকে প্র্যাকটিসের জন্য এটা বুঝালাম। তুমি এখন করতে হলে এই সেন্টেন্সটাকে এটার আগে নিয়ে আসতে হবে। ওকে, তারপর এই সেন্টেন্সটাকে এটার পরে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে মূল আনসার। কি হবে, the teacher asked the student if he had, এখানে ব্র্যাকেটে এস দিতে পারো, কোনো অসুবিধা, এখানে ব্র্যাকেটের মধ্যে হি যেহেতু দুইটাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। if he had prepared his lesson that day, the student respectfully replied in the negative। তারপর কি, and said that he hadn't, এটা কি দিয়েছিল, no sir দিয়েছে। তো no sir দিলে এতটুক দিলে হয়ে যায়, the student respectfully replied in the negative। তো তুমি চাইলে এখানে আরেকটা ছোট্ট করে লাইন লিখে দিতে পারো, replied negative and said that he had not, যেহেতু হ্যাভ আছে, এখানে হ্যাভ আছে, দেখো এখানে হ্যাভ আছে, সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, যেহেতু রিপোর্টিং পাস্ট টেন্সে আছে সেহেতু এটা চলে যাবে হ্যাড এর মধ্যে। হি হ্যাড নট কি প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড হিজ লেসন দ্যাট ডে, এতটুকু দেয়া যায়। ঠিক আছে, he hadn't prepared his lesson that day, এটাও দেয়া যায়। আমি কিন্তু এটা স্পেশালি বলছি, তুমি না দিলে এটা কোনো সমস্যা নেই, এটা চাইলে বাদ দিয়ে দিতে পারো, এটা বাদ দিয়ে দিতে পারো। ঠিক আছে, এখন দেখো, the teacher asked him
The teacher asked him why he had not prepared. এখানে কি বলছে, এখানে তো এটা চলে গেল, তাহলে এগুলোকে আমরা আগে নিয়ে যাই। The teacher, why? The teacher said why. এখন কি হবে, the teacher asked him why he had not prepared his lesson that day, অথবা the teacher wanted to know the reason, এতটুকু। এরপরে কি হবে, এটা পরের লাইনে গিয়ে যোগ হয়ে যাবে এখানে। সেটা কিভাবে হবে, কেন হচ্ছে, এখন স্টুডেন্ট উত্তর দিচ্ছে কি, I was suffering from headache yesterday. I shall do my work tomorrow, said the student. এটা হচ্ছে লাস্ট লাইন, ঠিক আছে। তো এটা কিভাবে চেঞ্জ করতে হবে, এটা লিখতে হবে the student replied that he had been suffering from, ওই যে have been টা কি হয়ে গেছে, had been suffering from headache, আর yesterday সেটা কি হয়ে গেছে, the previous day। তারপরে কি, যেহেতু সে পরের বার আরেকটা স্টেটমেন্ট দিয়েছে, সেহেতু এখানে হয়ে গেছে he added that, he added that, এই যে খেয়াল রাখবে পরপর দুইটা স্টেটমেন্ট দিলে কি হয়, added that he should হবে না, এখানে would, he would do his work the next day, tomorrow থাকলে কি হয়ে যাবে, next day হয়ে যাবে। ফিনিশ। দেখো প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দিলাম কোথায় কিরকম চেঞ্জ হচ্ছে বা কোন দিকে তোমাকে খেয়াল রাখতে হবে, উদাহরণ সহ বুঝিয়ে দিলাম। আমার মনে হয় তোমরা যদি এই সিস্টেমে করো, অর্থাৎ প্রত্যেকটা জিনিস তোমার স্টেপ বাই স্টেপ মনে রেখে রেখে করতে হবে একটু ধৈর্য ধরে, তাহলে কখনোই ন্যারেশন তোমার ভুল হবে না, ঠিক আছে। তো সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।